আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফিজিক্স অনলাইন ক্লাসে সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহানুল ইসলাম, প্রভাষক, পদার্থবিজ্ঞান, পাগলাপুর স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমি আজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে ভেক্টর আলোচনা করব। ভেক্টর রাশি আলোচনার পূর্বে আমরা জেনে নেই যে রাশি কত প্রকার। যে পৃথিবীতে যত পরিমাপযোগ্য রাশি আছে, সকল পরিমাপযোগ্য রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো স্কেলার রাশি যে সমস্ত রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন, দিক নিষ্প্রয়োজন, তাকে বলা হয় স্কেলার রাশি। যেমন বস্তুর ভর, তাপমাত্রা, জনসংখ্যা, দূরত্ব ইত্যাদি। আবার ভেক্টর রাশি প্রকাশের জন্য মান এবং দিক এই দুইটি বৈশিষ্ট্য অবশ্যই প্রয়োজন। তো যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন তাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি। সরণের কথা বলা হলে বলা হয় যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে সময় সাপেক্ষে অবস্থানের যে পরিবর্তন ঘটায় তাকে বলা হয় সরণ। তো সরণের মধ্যে দেখা যাচ্ছে যে দুটি বৈশিষ্ট্য, একটি হলো মান, অতিক্রান্ত দূরত্ব, আরেকটি হলো দিক, নির্দিষ্ট দিক। এই জন্য সরণ একটি ভেক্টর রাশি। তো আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা প্রকাশ করব যে একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যেতে পারে। যদি আমরা মনে করি এ একটি ভেক্টর রাশি, তাকে উপরে তীর চিহ্ন অ্যারো মার্ক দিয়ে প্রকাশ করা যেতে পারে ভেক্টর রাশি, অথবা ওই রাশিটিকে বোল্ড করে গাঢ় করে লিখে প্রকাশ করা যেতে পারে ভেক্টর রাশি, অথবা ওই রাশিটির নিচে একটি রেখা আন্ডারলাইন করেও আমরা ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। তবে এই তিনটি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হলো গ্রহণযোগ্য পদ্ধতি ভেক্টর রাশি প্রকাশ করার জন্য। তাহলে এই দুইটিকে আমরা ভেক্টর প্রকাশের জন্য গ্রহণ করব না। তাহলে কোন রাশিকে ভেক্টর হিসেবে প্রকাশ করার জন্য আমাদের দরকার হলো রাশিটির উপরে একটি তীর চিহ্ন লিখে প্রকাশ করা। তো একটি ভেক্টরের দুইটি প্রান্ত, একটি হলো প্রান্ত বিন্দু যেখান থেকে ভেক্টর রাশিটা উৎপন্ন হয়, এবং অপরটি হলো শীর্ষবিন্দু যেখানে গিয়ে ভেক্টরটা শেষ। তাহলে একটা ভেক্টরের প্রান্ত বিন্দু আছে, শীর্ষবিন্দু আছে। প্রান্ত বিন্দুকে আবার পাদবিন্দু হিসেবেও চিহ্নিত করা যেতে পারে। এখানে এবি একটি ভেক্টর, এবি এর এ হলো প্রান্ত বিন্দু, বি হলো শীর্ষবিন্দু। এবি কে লেখা হবে এভাবে, এবি একটি ভেক্টর রাশি। তাহলে এবি উপরে এরকম একটি তীর চিহ্ন দিলে এবি রেখাটি একটি ভেক্টর রাশি প্রকাশ করে। এখন ভেক্টরের কয়েকটি সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করব। ভেক্টর রাশির সংজ্ঞা। তো প্রথমে আমরা লিখতে পারি যে শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর, নাল ভেক্টর, নাল ভেক্টর। তো যে সমস্ত ভেক্টরের মান শূন্য সে সমস্ত ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর। যে সমস্ত ভেক্টরের মান শূন্য তাদেরকে বলা হবে শূন্য ভেক্টর। যেমন এ যদি একটা ভেক্টর হয় তার মান হবে শূন্য, তাহলে এই ভেক্টরটির মান নাম শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে শূন্য লিখে তার উপরে একটা তীর চিহ্ন দিতে হয়। তো শূন্য ভেক্টর
এভাবে লেখা হয়, শূন্য লিখে তার উপরে একটি তীর চিহ্ন দিলে এটা শূন্য ভেক্টর হিসেবে পরিচিতি লাভ করে। তো শূন্য ভেক্টরের কয়েকটি বৈশিষ্ট্য আছে। প্রথম হলো শূন্য ভেক্টরকে যদি আমরা একটা থোঁটা দিয়ে প্রকাশ করি, তাহলে এই ভেক্টরের যে পাদবিন্দু ও শীর্ষবিন্দু নির্দিষ্ট নয়, তাহলে শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু নির্দিষ্ট নয়। এর অর্থ হলো শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো পাদবিন্দু নাই, নির্দিষ্ট কোনো শীর্ষবিন্দুও নাই। আরেকটি বৈশিষ্ট্য হলো যে এ একটি ভেক্টর রাশি, আরো একটা ভেক্টর রাশি হলো এ। সমজাতীয় দুটি ভেক্টর রাশিকে যদি বিয়োগ করা হয় তাহলে শূন্য ভেক্টর পাওয়া যাবে। তাহলে দুটি সমজাতীয় ভেক্টর রাশিকে বিয়োগ করলে আমরা শূন্য ভেক্টর পাই। আবার দুটি বিপরীতধর্মী ভেক্টর রাশিকে যদি যোগ করা যায় তাহলে শূন্য ভেক্টর পাওয়া যাবে। তাহলে দুটি বিপরীত ভেক্টরকে যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। তাহলে শূন্য ভেক্টর সম্পর্কে আমরা কয়েকটি বৈশিষ্ট্য পড়লাম, যে শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো পাদবিন্দু ও শীর্ষবিন্দু নাই, দুটি সমজাতীয় ভেক্টরকে বিয়োগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়, আর দুটি বিপরীত ভেক্টরকে যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। তাহলে আমরা শূন্য ভেক্টর সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা পড়ব একক ভেক্টর। যে সমস্ত ভেক্টর রাশির মান এক তাদেরকে বলা হয় একক ভেক্টর। যে সমস্ত ভেক্টর রাশির মান এক তাদেরকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টরকে টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই অংশটার নাম হলো কি? টুপি। ইংরেজিতে বলা হয় ক্যাপ অথবা হ্যাট। চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা যদি মনে করি যে এ বি একটি ভেক্টর রাশি, এ বি কে সমান তিনটি অংশে ভাগ করা হলো, প্রতিটা অংশকে বলা হয় একক ভেক্টর। তাহলে আমরা এখানে পাই যে এ বি ভেক্টর সমান হলো 3a, বা এ একক ভেক্টর এ সমান হবে ab বাই 3, বা এ সমান হবে ab বাই ab ভেক্টরের মান। তাহলে এইটা হলো একক ভেক্টর নির্ণয়ের সূত্র। সুতরাং আমরা লিখতে পারি সংক্ষেপে একক ভেক্টর এ সমান এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। মান 0, 9 এরূপ একটি ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টর সম্পর্কেও আমরা শিখলাম। এখন আমরা পড়ব অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর সম্পর্কে জানার আগে এই চিত্রটি আমরা ভালো করে লক্ষ্য করি। যেখানে একটা প্রসঙ্গ কাঠামো x অক্ষ এবং y অক্ষে মূল বিন্দু O থেকে P একটা বিন্দু আমরা OB যোগ করি, তাহলে এখানে OB সমান 8 অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কাকে বলে? যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে এখানে অবস্থান ভেক্টর হলো 8। এখন আমরা পড়ি যে সীমাবদ্ধ ভেক্টর।
সীমাবদ্ধ ভেক্টর কাকে বলা হবে? যে সমস্ত ভেক্টরের প্রান্ত বিন্দু পূর্ব দিকেই নির্দিষ্ট করা থাকে তাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। যেমন চিত্রে কপি একটি সীমাবদ্ধ ভেক্টর। এরপর ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর চিত্রটা আমরা খেয়াল করি, লক্ষ্য করি মনোযোগ দিয়ে, ও থেকে আর এটাকে বলা হবে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কাকে বলা হয়? যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। অর্থাৎ মূল বিন্দু থেকে অন্য কোনো বিন্দুর মধ্যকার দূরত্বকেই বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টরকেও আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে। এরপর আমরা করি স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরে পড়ার আগে আমরা চিত্রটা লক্ষ্য করি যে এই একটি ভেক্টর, আরো একটা ভেক্টর, এই একটি ভেক্টর। তবে স্বাধীন ভেক্টর চিত্রটা দেখে মনে হচ্ছে যে স্বাধীন ভেক্টরে নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নাই। প্রান্ত বিন্দু নাই। যে সমস্ত ভেক্টর রাশির নির্দিষ্ট প্রান্ত বিন্দু নাই তাদেরকে বলা হয় স্বাধীন ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, স্বাধীন ভেক্টর, এই কয়েকটি ভেক্টর রাশিকে নিয়ে আমরা একটা প্রশ্ন দিতে পারি। প্রশ্নটি হলো যে ব্যাসার্ধ ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর এক প্রকার অবস্থান ভেক্টর, কিন্তু স্বাধীন ভেক্টর অবস্থান ভেক্টর নয়, ব্যাখ্যা করো। এই একটি প্রশ্ন তোমরা করে নিবা। এরপর আমরা করতে পারি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর আয়ত একক ভেক্টর আয়ত একক ভেক্টর পড়ার আগে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লক্ষ্য করি। x y z অক্ষ। x y বরাবর একটা একক ভেক্টর নির্দিষ্ট হলো i, y অক্ষ বরাবর নির্দিষ্ট হলো j এবং z অক্ষ বরাবর হলো k। তাহলে i j k, এখানে i j k তিনটিকে বলা হবে একক আয়ত ভেক্টর। এই তিনটির নাম হলো একক আয়ত ভেক্টর। তাহলে সংজ্ঞা কি বলবো? যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক x y z অক্ষ বরাবর যে সমস্ত একক ভেক্টর ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় একক আয়ত ভেক্টর। যেমন i j k তিনটি একক আয়ত ভেক্টর। একক আয়ত ভেক্টরের ব্যবহার হলো, একক আয়ত ভেক্টরের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। যে একটি স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে প্রকাশ করার জন্য একক আয়ত ভেক্টর ব্যবহৃত হয়। যেমন p সমান 5, যদি বলা হয় p সমান 5, 5 একটি স্কেলার রাশি, p একটি স্কেলার রাশি। এই দুটি রাশির শুধু মান আছে কিন্তু দিক নাই। এখন 5i, 5 কে যদি একক আয়ত ভেক্টর i দ্বারা গুণ করা যায় তাহলে মনে হচ্ছে যে x অক্ষ বরাবর স্থানাঙ্ক হলো 5 এবং দিক হলো x অক্ষ বরাবর। তাহলে 5i এর মান আছে, দিক আছে, এজন্যই p হবে একটি ভেক্টর রাশি। p হবে ভেক্টর রাশি। তো একক আয়ত ভেক্টর দিয়ে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করার জন্য একক আয়ত ভেক্টর দিয়ে গুণ দিতে হয়। এখন আমরা করব বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক বা বিপ্রতীক বা ব্যতিহার ভেক্টর। বিপ্রতীক বা ব্যতিহার ভেক্টর। a সমান 5i, b সমান যদি
1/5i হয়, তাহলে a ও b পরস্পর বিপরীত। কারণ a ভেক্টরের মান b ভেক্টরের মান পরস্পর বিপরীত। যদি কোনো দুটি ভেক্টরের একটির মান অপরটির বিপরীত হয় তাহলে তাদেরকে বলা হয় বিপরীত বা ব্যতিহার ভেক্টর। যেমন a ও b দুটি ব্যতিহার ভেক্টর। তাহলে ভেক্টর রাশির সংজ্ঞা সম্পর্কে আমরা শিখলাম। আরো একটি ভেক্টর রাশি আছে, সেটা হলো পোলার ভেক্টর। পোলার ভেক্টর এবং আরেকটি হলো অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর যদি কোনো বিন্দুকে বা অক্ষকে কেন্দ্র করে কোনো বস্তু ঘূর্ণনশীল হয় তাহলে তাকে বলা হবে অক্ষীয় ভেক্টর। আবার এর ভরের কোনো বস্তুতে যদি এর বল প্রযুক্ত হয়ে বস্তুটির সরণ ঘটে তাহলে এখানকার বল এর সমান হলো ভেক্টর, রৈখিক বরাবর। তাহলে কোনো ভেক্টর যদি রৈখিক বরাবর ক্রিয়াশীল হয় তাহলে তাকে বলা হবে পোলার ভেক্টর, এবং কোনো ভেক্টর যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনশীল অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট হয় তাকে বলা হবে অক্ষীয় ভেক্টর। তাহলে আমরা ভেক্টর রাশির কিছু সংজ্ঞা পড়লাম। এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাগুলো আমাদের পড়ে রাখা দরকার, বারবার করে রিভিশন দিবে তোমরা, তাহলে সংজ্ঞাগুলো তোমাদের মনে থাকবে।